আমার এই ডিসেম্বরের 5 তারিখে 1 বছর পূর্ণ হবে। আমি মাল নিয়ে এসেছিলাম, 40 পিস মাল ছিল আমার কাছে তখন যখন কিনি। 30টা বাচ্চা ছিল আর 10টা গিল ছিল। এখন আমার ঘরে 120 পিস মাল আছে, মানে এই 9 মাসে। ঘরটা করতে কত টাকা খরচা হয়েছে? আমার এই ঘরটা টোটাল সেটআপ করতে এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি, এখনো এই সাইডে পাইপগুলো লাগাতে হবে। এই পর্যন্ত আমার 5,10,000 টাকার মতো খরচ হয়েছে। আর কত টাকার অ্যানিমাল নিয়ে শুরু করেছিলেন? আমি অ্যানিমাল নিয়েছিলাম টোটাল তখন 3 লাখ টাকা। 3 লাখ টাকার অ্যানিমাল কিনেছিলাম। আচ্ছা আচ্ছা, বলছি আপনি কি বাচ্চা নিয়ে শুরু করেছিলেন না গিল্ড নিয়ে? আমি গিল্ড নিয়েছিলাম 10টা, আর হচ্ছে আমার বাচ্চা তখন নিয়েছিলাম, আমি 30টা বাচ্চা নিয়েছিলাম। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটা শূকরের খামারে রয়েছি। তো আজকের এই প্রতিবেদনটা জুড়েই থাকছে যে আপনি একটা ব্রিডিং সেটআপ কীভাবে গড়ে তুলবেন, সেখানে মাকে কিভাবে যত্ন নেবেন, বাচ্চাকে কিভাবে যত্ন নেবেন, কোন ধরনের শূকর থেকে বা কোন ব্রিড থেকে সবচেয়ে বেশি বাচ্চা পাওয়া যায়, এবং আপনি ব্রিডিং যদি করেন সেখান থেকে কি পরিমাণ টাকা একটা মায়ের পিছনে খরচ হতে পারে বছরে, এবং সেখান থেকে কতগুলো বাচ্চা পেলে আপনি এখান থেকে একটা প্রফিটের মুখ দেখতে পারেন। এইসব তথ্য আজকের এই প্রতিবেদনে থাকছে, এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি নদিয়া জেলার শান্তিপুরে বাগাসরাতে সুজয় সরকারের শূকরের ফার্মে। দাদা একটা ব্রিডিং সেটআপ গড়ে তুলেছে, সুন্দর একটা ঘর করেছে। তা চলুন আমরা ফার্মটা দেখি এবং দাদার সঙ্গে কথা বলে নিই দাদা কীভাবে এই ফার্মটা পরিচালনা করছে। তো প্রিয় দর্শক, প্রতিবেদনটা শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট। আপনারা জানেন যে এই শূকর পালন যারা করছেন, শূকর পালনের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান করার জন্য আপনার এই শূকরের খামার উপর বা অ্যানিম্যালের উপর বিভিন্ন ধরনের নলেজ দরকার। যেমন শূকর কী খেতে ভালোবাসে, কী কী রোগ হয়, তার কী ট্রিটমেন্ট করতে হয়, কোথায় মার্কেটিং করবেন, মা শূকরে কীভাবে যত্ন নেবেন, বাচ্চা হলে বাচ্চার কী কী যত্ন নিতে হবে, তার ফ্যাটিং করলে কী খাওয়ালে ভালো গ্রোথ হবে, তারপরে কী পরিমাণ টাকা খরচা হতে পারে, কীভাবে ঘর তৈরি করবেন, কীভাবে বায়োসিকিউরিটি ঠিক রাখেন, এইরকম নানান রকম ইনফরমেশন কিন্তু আপনাকে জানতে হবে। আর এই রকম ইনফরমেশন একমাত্র ভালো একটা প্রশিক্ষণ সেন্টারই দিতে পারে। তা এইরকম একটা প্রশিক্ষণ সেন্টার হচ্ছে নদিয়া জেলার কৃষ্ণনগরের ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট। এরা প্রতি মাসেই প্রশিক্ষণ করাচ্ছে। তা এই নভেম্বরে প্রশিক্ষণ হবে, 20 থেকে 23 নভেম্বর অফলাইন হবে এবং 24 থেকে 27 নভেম্বর অনলাইন ট্রেনিং হবে। এখন রেজিস্ট্রেশন চলছে। যারা ভাবছেন যে একটা প্রশিক্ষণ নিয়ে শূকর পালন শুরু করবেন, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করে নাম নথিভুক্ত করে আপনারা এই প্রশিক্ষণটা নিতে পারেন। আর ট্রেনিং শেষে আপনাদের ভারত সরকারের নীতি আয়োগ রেজিস্টার সংস্থা সিজন এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি ফাউন্ডেশন থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে এবং এই সংস্থা থেকে কিন্তু আপনাদেরকে লাইফ টাইম কিন্তু বিভিন্ন দিক থেকে সহায়তা করা হবে। তা চলুন আমরা এবার ফার্মটা দেখে নিই। যারা ভাবছেন যে ট্রেনিংটা নেবেন, স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে কল করে রেজিস্ট্রেশনটা করে নিন। নমস্কার, আমি সুজয় সরকার। আমার বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত বাগাসরা পঞ্চায়েতের লক্ষ্মীনাথপুর গ্রামে। আমি এখানে একটা শূকরের ফার্ম তৈরি করেছি, যেখানে ব্রিডিং সেটআপ করেছি, স্পেশালি ব্রিডিং সেটআপ, এবং তার পাশাপাশি আমি কিছু ফ্যাটেনিংয়ের জন্য কিছু তৈরি করছি। এখন বর্তমানে কতগুলো বাচ্চা আছে ঘরে? এখন আমার বর্তমান এই সবে উইনিং করেছি, উইনিং করা বাচ্চা আছে 19টা, আর কিছুটা তার বেশি তার আগের লটের বাচ্চা আছে 32টা মতো, আর ফ্যাটেনিংয়ের 30টা মতো, ওগুলো 85-90 কেজি হয়ে গেছে। আচ্ছা দাদা, বলছি আপনি আর কোন পেশার সঙ্গে জড়িত রয়েছেন? আমি টিউশন করি, এই পড়াশোনার মধ্যেই ছিলাম বা এখনো টিউশন করার মধ্যেই আছি। এই নিয়েই এই পাশাপাশি একটা ব্রিডিং সেটআপ তৈরি করেছি। আচ্ছা, এই শূকর পালনের চিন্তাধারাটা কিভাবে আসলো আপনার? আমি প্রথমে আমি মনে করেছিলাম একটা ছাগলের ফার্ম তৈরি করবো। ছাগলের ট্রেনিংও নিয়েছিলাম 10 দিন নিয়ে থেকে কল্যাণীর জাগুলি থেকে। আমি সেখান থেকে ট্রেনিং শেষ করার পরে আমি তারপরে চিন্তা ভাবনা করলাম যে ছাগলের ফার্ম অনেক সমস্যা আছে, অনেক রোগ বেশি হয়, অনেক কিছু। কিন্তু তারপরে আমাকে এক দাদা, যেটা বাড়ি হচ্ছে ওনার মাঝদিয়া বাবন ঘোষ, ওনার আমি অনুপ্রেরণাতেই আমি এটা করেছিলাম যে শূকরের ফার্মটাই করবো। তো দাদা তাহলে চলুন আমরা একটু আপনার ফার্মে যাই এবং ফার্মটা আমরা একটু ঘুরে দেখি। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ফার্ম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই ঘরটা কত বাই কত আছে? 80 ফুট লম্বা আছে আর 24 ফুট চওড়া আছে। আচ্ছা আচ্ছা, এই ঘরের হাইটটা কত করেছে? ঘরের হাইট আছে
দু সাইডে আছে 10 ফিট আর মাঝখানে 12 ফিট, তাই তো? তো এইরকম একটা ঘর আর এই রুমগুলো কত বাই কত করেছেন? রুমগুলো আছে 10x6। 10x6 প্রতিটা রুম, তাই তো? প্রতিটা room। আর মাঝখানে 3 ফিট মতো আছে। 3 ফিট মতো। আর দরজাগুলো কত ফিট চড়া করেছেন? ওই 2.5 ফিট মতো। 2.5 ফিট মতো। তা এইরকম একটা, আর উপরে কলের পাইপ দেখতে পাচ্ছি, তাই তো? আর উপরে টিন। উপরে টিন। আচ্ছা, মোটামুটি ঘরটা করতে কত টাকা খরচা হয়েছে? আমার এই ঘরটা টোটাল সেট আপ করতে এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি, এখনো এই সাইডে পাইপগুলো লাগাতে হবে। এই পর্যন্ত আমার 5,10,000 টাকার মতো খরচ হয়েছে। 5,10,000 টাকা পর্যন্ত খরচা আছে। আর কত টাকার অ্যানিম্যাল নিয়ে শুরু করেছিলেন? আমি অ্যানিম্যাল নিয়েছিলাম টোটাল তখন 3 লাখ টাকা। 3 লাখ টাকা? 3 লাখ টাকার অ্যানিম্যাল কিনেছিলাম। আচ্ছা আচ্ছা, বলছি আপনি কি বাচ্চা নিয়ে শুরু করেছিলেন না গিল্ট নিয়ে? আমি গিল্ড নিয়েছিলাম 10টা। হ্যাঁ। আর হচ্ছে আমার বাচ্চা তখন নিয়েছিলাম, আমি 30টা বাচ্চা নিয়েছিলাম। আচ্ছা, গিল্ড নিয়ে শুরু করার কারণ কি ছিল? আমি তৈরি স্পেশালি আমি চেয়েছিলাম যে বাচ্চা নিজেই তৈরি করব, মানে ব্রিডিং সেট আপ করবো। ওই জন্য আমি গিলটাই প্রথম সিলেক্ট করেছিলাম এবং আমাকে বলাও হয়েছে যে গিলটা নিলে সুবিধা, কারণ বাচ্চা থেকে বড় করে তারপরে একটু সময় সাপেক্ষ ব্যাপার। ওই জন্য গিল নিয়েই শুরু করেছিলাম যাতে আমি 6 মাস পরে এই বাচ্চাটা পাই। আচ্ছা, আমি তারপরেই বাচ্চা পেয়েছিলাম। আমার এই ধরুন এই ডিসেম্বরের 5 তারিখ আসলে 1 বছর পূর্ণ হবে ফার্মটা। আচ্ছা, আমি এর মধ্যে আমি দ্বিতীয়বার বাচ্চা মানে অলরেডি শুরু হয়ে গেছে। তাই তো? আচ্ছা, কত কেজি ওজনের গিল্ট নিয়েছিলেন? এবং এই 60 কেজি 60 কেজি ওজনের গিল্ট নিয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তা চলুন প্রিয় দর্শক, আমরা একটু অ্যানিম্যালগুলো দেখি। এই অ্যানিম্যালটা দেখতে পাচ্ছেন। আচ্ছা দাদা, এটা কি জাতের অ্যানিম্যাল? এটা মিডল হোয়াইট ইয়র্কশায়ার। মিডল হোয়াইট ইয়র্কশায়ার। আচ্ছা, এরপরে এটাও না? হ্যাঁ, এটাও কত প্রেগন্যান্ট আছে। প্রেগন্যান্ট আছে, 2 মাস হলো প্রেগন্যান্ট। কত সুন্দর গোলগাল, তাই না? সুন্দর। এইটা উইনিং করা হয়েছে, তাই না? মানে ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে না? হ্যাঁ, এটা ফার্স্ট টাইম। আচ্ছা, এই ঘরে এটাও দেখতে পাচ্ছেন, এটাও প্রেগন্যান্ট আছে 2 মাসের। আচ্ছা, তো প্রিয় দর্শক, একটি নিউজ দিই। আপনারা দেখবেন, যদি আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেন আর বিভিন্ন কন্টেন্ট দেখবেন যে সবচেয়ে বেশি বাচ্চা দেওয়ার, মানে এই সাদাগুলোর মধ্যে বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে কিন্তু মিডল হোয়াইট ইয়র্কশায়ার, যেটা দাদার ফার্মে রয়েছে। খুব সুন্দর ব্রিড। যারা ভাবছেন ব্রিডিং সেট আপ করবেন, চেষ্টা করবেন মিডল হোয়াইট ইয়র্কশায়ার বা লার্জ হোয়াইট ইয়র্কশায়ার, এরাগুলো মা থাকবে আর ল্যান্ডেসের একটা পাঠা থাকবে। তাহলে মোটামুটি মনে করেন যে সঠিকভাবে যদি আপনি যত্ন নিতে পারেন বা আপনি যদি ফার্মটাকে ভালোভাবে দেখেন, শূকরগুলো কিন্তু আপনাকে দেখবে। ঠিক আছে? তো দাদা, আমরা একটু পরের ঘরটাতে যাব। এইটা কি বলুন তো, অনেকেই ভাবতে পারেন যে দাদা ছোট ছোট রয়েছে। এইগুলো কিন্তু দেখুন, বয়স কিন্তু বেশি না। কোনোটা ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে, কোনোটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে। হয়তো 1 কুইন্টাল 10 কেজি এইরকম একটা ওয়েট আছে, বা একটু আপ ডাউন হতে পারে। কিন্তু এইটা যখনই 1.5 কুইন্টালের কাছে আসবে বা 2 কুইন্টাল হবে, তখন দেখবেন যে একটা মায়ের চেহারা কি অন্যরকম চেহারা হবে কিন্তু, তাই না দাদা? আচ্ছা, এইটাই কয়টা বাচ্চা দিয়েছে? এটা 6টা বাচ্চা দিয়েছে। এটা কি ফার্স্ট টাইম? আচ্ছা, আর এইটা যেটা উইনিং করেছিল, এটা কয়টা দিয়েছিল? এটা 8টা বাচ্চা দিয়েছিল। 8টা, তাই তো? আর এটা 7টা। তো দাদা, আপনি কি মনে করেন যে প্রথমে কটা বাচ্চা দেওয়া ভালো? প্রথম 6 থেকে 8টা হলেই ভালো, আর তারপরে সেকেন্ড টাইম আরো বাড়বে। মানে যদি 5টার নিচে আসে তাহলে ভাবতে হবে যে সেটা মা ভালো হবে না, সেটা বিক্রি করে দিতে হবে। শুধু যদি খাইয়ে লাভ নেই। কিন্তু 8টা প্রথমে যদি দেয়, 9টা যদি দেয়, তাহলে সেকেন্ড টাইম আরো বাচ্চা বেশি দেবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন অনেকে যে 2-3টা দিচ্ছে, সেকেন্ড টাইম দেয় একবার 12-13টা দিচ্ছে। কারণ কি, ফার্স্ট টাইম হয়তো কোনো একটা ভুলে হয়তো সঠিক সময় কোর্সটা করানো হয়েছিল না, কোর্সের টাইমটা লং টাইম হয়েছিল না, যার কারণে কিন্তু এরকম একটু হতে পারে। এটা খুবই ব্যতিক্রমী, তাই না? এখানে উইনিং করে রাখা হয়েছে। আচ্ছা, এখানে উইনিং করে রাখা হয়েছে, তাই না? এই বাচ্চাগুলো তো দাদা কিন্তু এখান থেকে বাচ্চা উৎপাদন করছে এবং বাচ্চাগুলো সেল করছে। আর যদি মনে করেন যে বাচ্চার দরকার হবে, দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে কিন্তু আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করে দাদার কাছে কিন্তু বাচ্চাগুলো নিতে পারেন। আর তারপরে দেখি এই ঘরটাতে আছে, এগুলো কি? এগুলো ফ্যাটেনিং এর জন্য রাখা হয়েছিল। আর এটা ভুল করে প্রেগন্যান্ট হয়ে গেছে। আচ্ছা, কি কারণে হলো দাদা একটু বলবেন? এইটা আমি অ্যাকচুয়ালি যখন আমি ওকে নিয়েছিলাম, একটা একই ঘরে ছিল, ওকে মেরেছিল মানে বাকিগুলো দিয়ে, ওকে আমি আলাদা করে একটা বাচ্চার ঘরে রেখেছিলাম। বাচ্চার ঘরে মানে এর ছোট? হ্যাঁ, এর থেকে ছোট বাচ্চা। কিন্তু ওর মধ্যে যে বাচ্চাগুলো ছিল, ওই বাচ্চার দ্বারা কোনো রকম ভাবে ক্রস হয়েছে, মানে সেগুলো খাসিকরণ করা ছিল না? খাসিকরণ করা হয়নি। আচ্ছা, এবার তারপরে আমি খাসি করিয়েছি। তারপরে খাসি করার পরে দেখতে পাচ্ছি এটা
ডাইরেক্ট প্রেগনেন্ট। আচ্ছা, এই জন্য আমি বলি সবসময় যে যেগুলো ফ্যাটেনিং করবেন সেইগুলো হচ্ছে আগেই মোটামুটি 8 কেজি 9 কেজি হলেই ক্যাস্ট্রেশনটা করানো উচিত, তাহলে আর কিন্তু সেইগুলো যদি মেয়েগুলো রাখেন তাহলে কিন্তু ক্রস হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আপনি যদি পুরো না করান মানে খাসি না করেন তাহলে কিন্তু দেখবেন যে দেখা যায় 50-60 কেজি ওজন ওয়েট হলেই কিন্তু এইগুলো হচ্ছে মানে হিটে চলে আসে, তখন কিন্তু অটোমেটিক ওরা কিন্তু কোর্স করে দেবে, তখন কিন্তু আপনি সেই শুকরটা থেকে ভালো মা তৈরি করতে পারবেন না। এই জন্য সবসময় আলাদা করে রাখার চেষ্টা করবেন, আর যদি খাসিকরণ করেন তাহলে তার সমস্যা নেই। এখানে বোর আছে, এটা বোর আছে না? আচ্ছা আচ্ছা, এইটা বোর আছে, এইটা ইয়োর সার্কেরই আছে। তো দাদা বলছি যেখান থেকে এই দেখুন এইটাকে সুন্দর শেপ দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর, দেখেছেন? এইগুলো হচ্ছে আপনার অ্যানিম্যালগুলো, দেখুন কত সুন্দর অ্যানিম্যাল, যে জাতটা বললাম, হ্যাঁ এই জাতের। আর হচ্ছে এটা কি একই ফার্ম থেকে এনেছিলেন নাকি? এটা লাজওয়াটি ওর সাথে এই কি একই ফার্ম থেকে না অন্য ফার্ম থেকে? অন্য ফার্ম থেকে, অন্য ফার্ম থেকে আনা, কারণ এক ফার্ম থেকে আনা উচিত নয়, কারণ একই লাইন মানে ব্লাড লাইনটা ইনব্রিড হতে পারে, তার জন্য আলাদা করে রাখা উচিত, তাই তো? এরপরে আমরা ঘরটাতে দেখবো, এগুলো বাচ্চাগুলো রাখা হয়েছে ফ্যাটেনিং এর জন্য রেখেছি। এগুলো ফ্যাটেনিং হবে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা দাদা, ওয়াটার নিপলগুলো লাগাচ্ছেন কত ইঞ্চি পর লাগিয়েছেন? ওয়াটার নিপলগুলো আমি এই ঘরে 3টে লাগিয়েছি, মানে এখানে বড়গুলো রাখা যাবে, বড় হলে বাচ্চাগুলো খেতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে 9 ইঞ্চি থেকে 12 ইঞ্চির মধ্যে লাগাতে পারেন, 18 থেকে 21 আর 25 থেকে 27। এই 3 মাপে কিন্তু আপনারা ওয়াটার নিপল লাগাতে পারেন। দাদা এই ফ্যাটেনিং করার জন্য এই রুমগুলো সাইজ কত করেছেন? আমি এই রুমটা সাইজ আছে আপনার ওই 20x10 আছে। 20x10। হ্যাঁ। কতগুলো অ্যানিমাল রাখছেন এখানে? এখন বাচ্চা তো এখন রাখা আছে 14টা আছে এখানে, কিন্তু এতগুলো রাখা যাবে না, এতগুলো রাখা 10টা রাখা, 10টা বড় হলে 10টা রাখা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কি বলুন তো, যে দেখা যায় দর্শক একটা ঘরে এমনভাবে অ্যানিমাল রাখবেন যাতে বেশি গাদাগাদি না হয়, না হলে নিজেরা মারপিট করবে, ওরা খাবার যখন দেবেন সঠিকভাবে খাবারগুলো পাবে না, তাই না? আচ্ছা, এরপরে অ্যানিমালগুলো দেখি, এইগুলো সব ফ্যাটেনিং করবেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এইটার একটু পায়ের সমস্যা হয় ছোটবেলাতে, ওর পাটা ওই জন্য ওখান থেকে কেটে গেছিল। আচ্ছা আচ্ছা, ওটা ওইভাবে পা দিয়েছিল ওই জন্য। আচ্ছা 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 আচ্ছা। আর এইগুলো ফ্যাটেনিং এর জন্য রাখা হয়, বড় এগুলো মাল রেডি হয়ে গেছে না? হ্যাঁ, সেল করার জন্য এগুলো রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দাদা ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি এ পর্যন্ত ফ্যাটিং মাল তো সেল করেননি? না, আমি এখনো ফ্যাটিং সেল এখনো ফ্যাটিং রয়েছে, এখন সেল করবে। আচ্ছা, আমার সামনে একজন কাস্টমার এসেছিল, উনি হয়তো কিনবে, তাই তো? মালগুলো দেখতে আসলো। তা এখন দাঁড়িয়ে কি সেল করার কোনো প্রবলেম হচ্ছে কি? না, এখন সেল সেরকম, সামনে গরমের সময়, গরম গেল, গরমের সময় একটু সমস্যা হচ্ছে, এখনো সেরকম সমস্যা নেই। শীত পড়লে সমস্যা হয় না? আচ্ছা আচ্ছা, চলুন দাদা এবার আমরা একটু বাইরে যাই। তো প্রিয় দর্শক, ব্যাপারটা হচ্ছে কি, যখন আপনি ফার্ম করবেন, ফার্ম করার পরে যখন মাল রেডি হবে তার আগে থেকেই আপনাকে কি করতে হবে, কাস্টমার খুঁজতে হবে। কারণ কি, কাস্টমার কিভাবে পেতে পারেন, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাদের একটা গ্রুপ আছে, দেখবেন যে সেই গ্রুপের লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপের দিয়ে দিয়েছি, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি মানে ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনারা গ্রুপে জয়েন হতে পারেন। তা ব্যাপারটা হচ্ছে কি, যখন মাল রেডি হবে আপনার কাস্টমারদের ফোন নাম্বার রাখতে হবে, এবং দেখবেন যে আস্তে আস্তে আপনার জানাতে হবে যে আপনার এখানে ফার্ম হয়েছে, তাহলে দেখবেন বিভিন্ন কাস্টমার আসবে, তারা এসে দাম করবে, ফার্ম থেকে মাল তুলে নিয়ে যাবেন। কারণ অন্যান্য প্রোডাক্টের মতন কিন্তু আপনি কিন্তু যেখানে সেখানে কিন্তু এর কাস্টমার পাবেন না। কিন্তু যদি কোনো কাস্টমার একবার জানতে পারে যে এখানে ফার্ম আছে, দেখবেন ওরা কন্টিনিউ সারা বছর কিন্তু মাল তুলবে, কিন্তু তারা যোগাযোগ রাখবে। আর একটা ব্যাপার, গরমের সময় কি হয় বলুন তো, গরমের সময় মাংস একটু লোকে কম খায়, মানে যেহেতু ফ্যাট জাতীয় খাবার, তার জন্য একটু দামটাও একটু কম থাকে, তাই না? যে অবিকৃত থাকে তা নয়, কিন্তু হয়তো একটু 2-5 টাকা দাম কম থাকতে পারে। আর একটা জিনিস ভাববেন, যে কোনো ব্যবসাতেই প্রতি সময় কিন্তু পণ্যের দাম কম বেশ হয়, কিন্তু তাই না? এইরকম ভেবে কিন্তু আপনাদেরকে চলতে হবে। তো আপনি যে ফার্মটা শুরু করেন, একটা প্রশিক্ষণ কি নিয়েছিলেন নাকি কোনো ফার্মারের গাইডলাইনে চলছেন? না, আমি ওই এখনো প্রশিক্ষণ নিইনি, আমি ফার্মারের গাইডলাইনে চলছি। আচ্ছা, কার গাইডলাইনে চলছেন? আমি ওই মাঝে বাবন ঘোষের
বাবন ঘোষের, তাই না? বাবনদা সত্যি, বাবনদা খুবই ভালো লোক, কারণ বাবনদার সঙ্গে আমার আগে থেকেই পরিচয়, বাবনদার ফার্মেও গেছি, মানে একদম নিঃসন্দেহে ভালো বলতে কি, মানে উনি আমাকে নিজের ভাইয়ের মতো করে গাইডলাইন। আর অ্যাকচুয়ালি বাবনদা কিন্তু অনেক পুরনো ফার্মার, মানে যে সময় আমরা শুকরের নাম হয়তো ভালোভাবে শুনিনি, তখন থেকে দাদা কিন্তু ফার্মিং করছে কিন্তু। তা দাদার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, দাদার ফার্মেও আমি গেছি। আর দাদা, তাহলে যারা নতুন ফার্মে আসতে যাচ্ছে, অনেকেই শিক্ষিত যুবক রয়েছে, যেমন আপনার মতো, আপনার কথাই বলি, তাহলে তারা কি শূকর পালনে আসতে পারে? এটা সামাজিক দিক দিয়ে, পরিবেশ দিক দিয়ে বা আত্মীয় স্বজন এটা কিভাবে নিয়ে, বা আপনার ক্ষেত্রে কিভাবে নিয়েছিল? না, আমার ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি নেই, আমার আত্মীয়দের ক্ষেত্রেও কোনো সেরকম কিছু নেই। তবে আমার মনে হয় যে সমস্ত শিক্ষিত বেকার যুবকরা আছে, মানে এইটা চয়েস করতে পারে। হ্যাঁ, অনেকেই করছে, মানে অনেক শিক্ষিত, যেমন আমাদের হাঁসখালির ভিডিও আছেন শান্তন ভট্টাচার্য, উনি নিজেও, ওনার নিজেরও ফার্ম আছে। তারপরে একজন ম্যাডাম, যে মালতী ম্যাডাম, উনিও শিক্ষিত, ওনার স্বামী স্ত্রী দুজনেই স্কুল টিচার, ওনারাও এই ফার্মের সঙ্গেই যুক্ত। আচ্ছা, মানে এই ফার্ম রিলেটেড কাজ করছে, তাই তো? আচ্ছা, অবশ্যই একদম ভালো। মানে কি বলুন তো, আপনার কর্ম দেখতে হবে, আপনার কর্মের পরিচয়টা হতে হবে, কোনো কর্মই ছোট না। আর একটা জিনিস কি, শূকর পালন একটা তাচ্ছিল্য ভাবে কি কারণে, যে আমরা দেখেছি আগে প্রচলিত নিয়মে শূকর পালন হতো, ছেড়ে দেওয়া হতো, নোংরা আবর্জনায় খেত, যার কারণে অনেকেই শূকর পালনটাকে খারাপ ভাবে না। মানে মানুষের একটা ধারণা শূকর মানেই নোংরা, খারাপ কিছু, এইটা মানে শূকর দেখলেই দূর থেকে নাকে গামছা দেবো, এইটা। কিন্তু এখন এই পরিস্থিতি নেই, কারণ এখন যে ফার্মে আসেন, সেই ফার্মে দেখেন কত পরিষ্কার, কি খাবার খায়, মানুষে যে খাবার খায় এই শূকরও সেই খাবারই খায়। আমরা একটু এখানে একটু দেখাবো সেই খাবারটা। দেখুন এখানে খাবারটা মিক্সড হয়েছে, দেখুন কত সুন্দর খাবার। দাদা, এখানে কি কি খাবার আছে? এখানে ভুট্টা গুঁড়ো, চাল গুঁড়ো আছে, ধানের গুঁড়ো আছে, বাদাম খোল আছে, এই খাবারগুলো খাচ্ছে। তাহলে ভাবুন, মানে মানুষ যে খাবার খাচ্ছে তাই চেয়ে ভালো খাবার খাচ্ছে, দামি খাবার খাচ্ছে। ভুট্টা খায় মানুষ, খুদ খাচ্ছে, তারপর সোয়াবিন তো খাচ্ছে, সোয়াবিন খোলটা খাচ্ছে। তারপর আরো দেখুন উন্নত মানের বিভিন্ন ধরনের মিনারেল মিক্সার, এই ধরনের মিনারেল মিক্সার কিন্তু ব্যবহার করছে। তার অর্থাৎ কি জানেন, একটা আমার মনে হয় যে বিভিন্ন, আমি কোনো ফার্মটাকে ছোট করছি না, কিছু ফার্মের কিছু অ্যানিমেলের ফার্ম আছে, তার চেয়ে আমার মনে হয় শূকর পালনটা ভালো, অনেক ভালো। আর একটা জিনিস কি দাদা, আপনি কতটা সময় দিতে হচ্ছে এতগুলো অ্যানিমালের পিছনে? আমি সকালবেলা 1 ঘন্টা সময় দিই, আর এই দুপুরে 12টার পর থেকে 2 ঘন্টা দিলে এই 3 ঘন্টা আমাকে সময় দিতে হয়। আচ্ছা, অনেকে আবার কি বলেন যে শূকর নিয়ে পাচ্ছি না, এত পরিচয়, মানে কি যারা এরকম বলে তারা সঠিক ম্যানেজমেন্টটা জানে, ম্যানেজমেন্টটা হয়তো করতে পারেন, তার জন্য তারা সারাদিন ফার্মে পড়ে থাকে, তাও কিছু করতে পারে না। আপনাকে সিস্টেম ওয়াইজ জানতে হবে, সিস্টেম জেনে সঠিক ম্যানেজমেন্টে যদি আপনি আসেন, তাহলেই কিন্তু আপনি সঠিকভাবে ফার্মটা চালাতে পারবেন। মোট কথা, আমার 3 লাখ টাকার অ্যানিমাল কিনেছিলাম আমি এই পর্যন্ত 3 লাখ টাকার মতো খাইয়েছি, খাবার খাই 6 লাখ, মানে 6 লাখ টাকার খাবার খাইয়েছি, আর ঘর করেছেন 5 লাখ, ঘর তো আমার থাকছেই 11 লাখ টাকা। এবার আমি আমার এই ডিসেম্বরের 5 তারিখে 1 বছর পূর্ণ হবে। আমি মাল নিয়ে এসেছিলাম, 40 পিস মাল ছিল আমার কাছে তখন, আমি যখন কিনি। 30টা বাচ্চা ছিল আর 10টা গিল ছিল। এখন আমার ঘরে 120 পিস মাল আছে, মানে এই 9 মাসের মধ্যে 120 পিস মাল। আচ্ছা, তাহলে মোটামুটি আপনার যেগুলো রেডি মাল কতগুলো আছে? রেডি মাল ধরেন গিল্ডে মোটামুটি 90 কেজি, এগুলো 30টা আছে। তাহলে যে 200 টাকা যদি কেজি হয়, একটা যদি 18,000 হয়, 354, 5,40,000 টাকার মাল শুধু গিল্ড রয়েছে, মানে ফ্যাটেনিং এর জন্য রেডি মাল রয়েছে 5,40,000। তারপরে আবার আরো মা শুকর রয়েছে, বাচ্চা রয়েছে, মানে আরো 2 মাস পরে আরো কিছু 90 কেজি হয়ে যাবে, আরো কিছু সেগুলো 35টা মতো আছে। একদম। তারপরে বাচ্চা আছে 19টা মতো, একদম গিল্ড আছে, মানে মোটামুটি লসের জায়গা নেই। মাঝে মধ্যে হয়তো লাভ, হয়তো 10 টাকা লাভ করছে, সেখানে হয়তো 9 টাকা লাভ হচ্ছে, কিন্তু সেটা কোনো মাইনাসে কিন্তু যাচ্ছে না। তবে একটা জিনিস দাদার ফার্মে এসে দেখলাম, সেটা মর্টালিটি নেই। মর্টালিটি আমার বাচ্চা হয়েছে, আমার এইবার 4টে বাচ্চা দিয়েছে, একটা এখনো মর্টালিটি হয়। আচ্ছা, মর্টালিটি না হওয়ার কি কারণ? মর্টালিটি হওয়ার কারণ ম্যানেজমেন্ট তো বটেই, প্লাস প্রপার খাবার খাওয়াতে হবে ওদের, যাতে অপুষ্টিতে না ভোগে। আর ওদের একটা হয় ছোটবেলাতে একটু ওই অ্যানিমিয়া, রক্তাল্পতা রোগটা থাকে ওদের, ওইটার জন্য একটু আয়রন ইনজেকশনটা করতে হয়, মানে এইটাই ওদের মেন। আর তাছাড়া
এদের রোগ নেই বললেই চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে যদি প্রপার, যদি আমি এখনো পর্যন্ত ঈশ্বরের কৃপায় বলতে হয় না, মানে আমার 9 মাসের মধ্যে আমি সেরকম বড় কোনো সমস্যায় আমি ভুগিনি। কারণ কি, আমি প্রথম থেকেই ফার্মটার প্রতি যত্ন নিই, আমি নিজেই যত্ন করি এদের অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা। কারণ যেখান থেকে আমি প্রফিট পাবো তাদেরও তো ট্রিটমেন্ট আমার করার দরকার। একদম একদম। আমি চাইবো যাতে আমার ফার্মে কোনো রোগ জীবাণু না ঢুকতে পারে, সেই রকম ভাবেই রাখি এদের। আচ্ছা আচ্ছা। আর প্রতি সপ্তাহে 2 দিন করে আমি স্প্রে করি। আমার ওই ফিনাইল আছে, তারপরে বিভিন্ন ধরনের এগুলো স্প্রে আচ্ছা করি। আচ্ছা। তো একটা কথা, যে ফিনাইলটা ঘরের ভিতর ব্যবহার না করাটাই উচিত, সেক্ষেত্রে আপনারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করতে পারেন। তারপর আছে ক্লোরোসিন দিয়ে যে আপনারা ছাদের দিকে, উপর দিকে আপনারা স্প্রেটা করে দিতে পারেন, তাহলে ঘরটা ডিসইনফেক্ট থাকে, তাই না? একদম। তো দাদা, ভিডিওটা অনেক দীর্ঘায়িত হচ্ছে, প্রতিবেদনটা আমরা শেষ করব। লাস্টে একটু কথা কি, যারা নতুন ফার্ম শুরু করবে, আপনার মতন শিক্ষিত যুবকরা, তারা কিভাবে শুরুটা করতে পারে? তারা যদি করার ইচ্ছা থাকে, মানে এত বড় না করলেও আমি যেমন বড় করেছি, এত বড় ইনভেস্ট করেছি, 2-4টে নিয়ে শুরু করতে পারে। অবশ্যই শুরু করতে পারে। 2টো গিল নিয়ে বা 4টে বাচ্চা নিয়ে শুরু করতেই পারে। আচ্ছা, তাহলে প্রশিক্ষণে কি গুরুত্ব আছে? তাহলে অবশ্যই প্রশিক্ষণ, আমি যদি নাই জানি কোনো কিছু, হয়তো কারো গাইডলাইন কিংবা প্রশিক্ষণ, মানে এই দুটোর মধ্যে একটা দরকারি। আপনার যেহেতু একটা গাইড আছে, তার জন্য প্রশিক্ষণটা আমার দরকার হয়নি। কিন্তু যদি কারো গাইড নেই, তার তো প্রশিক্ষণ নিতেই হয়। এটা মাস্ট, জরুরি। না হলে বাচ্চার ফার্মের মর্টালিটি অমুক হতেই থাকবে। ঠিক আছে দাদা, আপনাকে ধন্যবাদ। কারণ দাদা প্রচুর ব্যস্ত লোক, দাদার টিউশন রয়েছে, প্রায় 200+ স্টুডেন্ট রয়েছে। তার মাঝেও আমি দাদার কাছ থেকে একটু সময়টা চেয়ে নিয়েছি, কারণ আমি চাই যে নতুনদের কিছু অ্যাডভাইস দিক দাদা, এবং নতুনরা এই ফার্মে এগিয়ে আসুক। তা ঠিক আছে দাদা, আপনার অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।